আমার কাছে এসছে অনেকগুলো ঘটনার মধ্যে আমি এই ঘটনাটা আমি সবার আগে বলতে যাচ্ছি আপনাকে, যেটা একটু আগে শোনালাম। হ্যাঁ প্লিজ। তো এই ঘটনাটা ঘটে হচ্ছে, আমি তার নামটা ছদ্মনাম হিসেবে ইউজ করছি কারণ সে কোথায় আছে আমি এগুলি বলার পারমিশন পাইনি। তার নাম খোকন দিলাম এবং তার ফ্রেন্ডের নাম দিলাম জাকির। তো এটা আর্লি 90s-এর ঘটনা, 90-এর শুরুর দিকে আর কি। নীলফামারী জেলার বালাগ্রাম একটা গ্রাম আছে, সেইখানে জলঢাকা থানা বালাগ্রাম টাইপের একটা গ্রাম, সেইখানে ঘটনা আর কি। এটা জুলাই মাসের ঘটনা এবং তার কিছু ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি আমি দিচ্ছি। যে লোকটা ঘটনা বলেছেন তিনি আগে প্রাইমারি স্কুল শেষ করে ওই মুহূর্তে আপনার একটা মাদ্রাসায় ভর্তি হন। তার বাবা মা অসচ্ছল ছিলেন, বাবা মা দূর বাসার থেকে অনেক দূরে একটা মাদ্রাসায় দেন এবং মাদ্রাসার মধ্যে ছিল হচ্ছে 12 জন ছাত্র এবং একজন শিক্ষক। তারা একটা রুমের মধ্যে সবাই একসাথে গুটিছুটি হয়ে থাকতো এবং শিক্ষক একজন, উনিও পড়াতেন, সব কিছু উনিই করতেন, নামাজ কালাম হতো ওই জায়গায়, কিন্তু রান্না টান্না কিছু হতো না ওই মাদ্রাসার মধ্যে। তো এলাকার ওই আশেপাশে যেসব ঘর ছিল, ঘর ভিত্তিক সবগুলো মানুষ মানে সবাই এরকম এরকম করে ভাগ করা ছিল কোন দিন কে কোন দিন খাওয়াবে এদেরকে। তো ঘটনার দিন ছিল বৃহস্পতিবার। সেদিন বৃহস্পতিবার হওয়ার কারণে মাদ্রাসা পরের দিন শুক্রবারের জন্য সবাই যেসব স্টুডেন্ট মানে ছাত্রগুলা ওখানে ছিল তাদের বাসা যাদের কাছাকাছি, ওরা ওদের নিজেদের বাসায় চলে যায় আর থাকে শুধুমাত্র এই খোকন সাহেব এবং তার ফ্রেন্ড জাকির। ওই সময় তারা থেকে যায় বাসায় এবং ওই মাদ্রাসায় থেকে যায় এবং মাদ্রাসায় ওই দিন মানে বৃহস্পতিবার ওই দিন এশার নামাজ শেষ করে হুজুর তার নিজের বাড়িতে চলে যায় এবং যাওয়ার আগে বলে যায় যে যেহেতু আমি চলে যাচ্ছি, তোমরা যদি কেউ নক টক করে তোমরা দরজা খুলো না। আপনার আকাশটা কেমন লাল হয়ে আছে, মানে ক্লিয়ারলি সব কিছু ভিজিবল। ওনারা বাড়িটা মানে ওই বাসা থেকে খেয়ে আসার সময় মাদ্রাসা আসার পথে দেখা যায় অলমোস্ট দেখাই যাচ্ছে, মানে টর্চ লাইট লাগছে না আর কি। গ্রামের রাস্তা দিয়ে হাঁটার সময় ওই জায়গায় ইলেকট্রিসিটি ছিল না, তো ওরা মাদ্রাসায় আসার পরে মোমবাতি পায় নাই এবং টর্চ লাইট ছিল কতক্ষণ জ্বালিয়ে রাখবে। চার্জেরও একটা বিষয় আছে, কারণ টর্চ লাইটটা তো আপনার ব্যাটারিতে চলে, কতক্ষণ পরে আবার কখন ব্যাটারি কিনতে হবে। যাই হোক, ওনারা জিনিসটাকে আগলে রাখে এবং সব কিছু বন্ধ টন্ধ করে শুয়ে পড়ে গল্প করতে করতে এক পর্যায়ে ঘুমিয়ে যায়। তন্দ্রার মতো লেগে আসে হঠাৎ। ওই সময়টা কয়টার দিকে এটা উনি প্রপারলি মনে করতে পারছেন না যে এটা কয়টার দিকে হতে পারে, কিন্তু হঠাৎ করে দরজায় ঠকঠক করে শব্দ আসে। শব্দটা খুব জোরে জোরে আসে এবং বাইরে থেকে চিৎকার করছে, এই খোকন গেট খোল। উনি খুব মানে অবাক হয়ে যায়, এত রাতের বেলা। তো ভয়েস শুনে মনে হচ্ছে যে হুজুরের শব্দ, ওনাদের যে ওস্তাদ যে হুজুর ওনাদেরকে পড়া এখানে থাকে, ওনার মাদ্রাসা এটা। তো ওরা কী করলো, মানে ওই উঠে গেল, জাকির যে ছেলেটা ওর ফ্রেন্ড, ও ঘুমাচ্ছে এবং ওর একটা সমস্যা, যদি ঘুমায় যায় ওকে উঠানো যায় না। তো দরজা খুললো এবং লোহার দরজা খোলার পরে দেখলো যে বিদ্যুৎ চমকাচ্ছে এবং এই চমকানির মানে আলোতে বোঝা গেল না এটা হুজুর এসছে এবং বুড়াটা দেখেই বোঝা যাচ্ছে যে হুজুর এসছে। তো বলছে যে চল, একটা বিয়ের দাওয়াত আছে, বিয়ের খাবো একটা। জাকির কোথায় বলে, ও তো ঘুমাচ্ছে, ওটা ডাক দে, ওকে উঠা। তো উনি কী করলো, মানে হুজুরের ধমকের শব্দে এক শব্দে যে তাড়াতাড়ি রেডি হয়ে গেল এবং জাকিরকে উঠালো, যাই ওঠ একটা বিয়ে খাবো, হুজুর আসছে। তো হুজুর আবার জোরে জোরে বলছে, বিয়ে খাবো, তুই ওঠ। তো সাথে সাথে রেডি হয়ে গেল। ওই ছেলেটা আবার ঘুমন্ত অবস্থায় আর কি, এমন যে ও একদম খুব উঠে গেছে এরকম কিছু না, ও ঘুমন্ত অবস্থায় ভয়ে দাঁড়িয়ে গেছে আর কি। হুজুরকে তো ভয় পায় সবাই। তো ওরা কি করলো, হুজুরের সাথে হাঁটা ধরলো, তালা মেরে হুজুরের সাথে আগাচ্ছে। এমন সময় হুজুর বললো, ওই যে সামনে ভ্যানটা আছে, ভ্যানটাতে গিয়ে ওঠ। তো ওই মুহূর্তে হুজুর ভ্যানে উঠে গেছে এবং উনি ভ্যানে উঠতে যাবে। তো এই যে জাকির ছেলেটা যে বন্ধুটা সাথে ছিল, ও না ঘুমাচ্ছিল দাঁড়ায় উঠছিল না। তো ওই মুহূর্তে ভাইটা মানে বললো যে এই, মানে হেসে দিছে আর কি। তো ওই সময় মানে হাসি পেয়ে গেছে যে দাঁড়ায় ঘুমাচ্ছে। তোমার হুজুর বিশাল ধরে একটা ঝাড়ি দিছে, এই কি দুষ্টামি করতেছিস কেন। ওই মুহূর্তে উনি বললো যে আলিফ ভাই, আমি যেটা পেলাম আর কি সেটা হচ্ছে ওনার গায়ের থেকে এত বাজে গন্ধ আসছিল এবং মুখ থেকে যখন কথা বললো আরও বিকট, আরও কটকটে পচা গন্ধ আসলো এবং বমি হওয়ার মতো অবস্থা। আমি কি করলাম, জাকির উঠতে গেল, তখন উনি বললো, এই জাকিরকে তুই মাদ্রাসায় রেখে আয়, ওর যাওয়ার দরকার নেই, তুই আমার সাথে চল। তো উনি কী করলো, জাকিরকে রেখে আসলো, বলছে যে এটা তো ইটস নট, এটা আসলে স্বপ্ন না, আমি হাঁটছি, আমি ধরছি, হুজুরের ঝাড়ি খাচ্ছি, জাকিরকে ঘরে তালা মেরে আসছি, এটা স্বপ্ন না। স্বপ্ন মাঝে মধ্যে আমি ভেঙে ফেলি, মানে উনি বলছে যে স্বপ্ন মাঝে মধ্যে আমি ভেঙে ফেলি।
তো যাই হোক, উনি হুজুরের সাথে ভ্যানে ওঠে এবং ভ্যানে ওঠার পরেই হুজুর গায়ের থেকে এরকম বাজে গন্ধ আসছিল। তো হুজুর তো সবসময় আতর মেখে চলা মতো লোক, ওনার গায়ের থেকে এত বাজে গন্ধ কেন আসবে? আর বিয়ে সাথে গেলে তো পচা গন্ধ আসার প্রশ্নই আসে না। কিন্তু এত প্রশ্ন করার এত চান্স নাই, কারণ হুজুর ওনাদেরকে প্রচণ্ড মানে হুজুর করা প্রচণ্ড ভয় পায়। উল্টাপাল্টা কিছু জিজ্ঞেস করলে কোথা থেকে কি ধরে বসে হয়তো পেটানি দেয় নাকি, চুপচাপ ছিল। একটা পর্যায়ে প্রায় আধা ঘন্টা 45 মিনিট উনি ভ্যানের মধ্যে ছিলেন। রাত কয়টা বাজে এইটার কোনো আইডিয়াই ওনার নাই। ওই মুহূর্তে সাথে টর্চ লাইট ছিল। তো একটা পর্যায়ে ওনাদের ওই এলাকায় একটা নাম করা শ্মশান ঘাট ছিল। ওই শ্মশানের পাশে তারা আসে ভ্যানটা থামায়। ভ্যানটা থামানোর পরে হুজুর বলে, এবং উনি শ্মশানের কথা বলে, যে এই শ্মশানটা এত পুরানো যে লক্ষাধিক মানুষের শেষকৃত্য সম্পন্ন হয়েছে, এত পুরাতন কবর, মানে এত পুরাতন শ্মশান ঘাট আর কি। তো হুজুরও হঠাৎ করে বললো যে তুই এখানে দাঁড়া, একটা লাশ নিয়ে আসবো, ওই লাশটা নিয়ে আসার পর দোয়া কালাম পড়তে হবে, 500 টাকা পাবি। তো তখন 500 টাকা 50 লাখ টাকার সমান ওর কাছে। অসচ্ছল ফ্যামিলি, 500 টাকা পাওয়া মানে 2 মাস চলা। যত কিছুই হোক 500 টাকা লাগবে, যেভাবেই হোক। হুজুর যেটা বলে সেটাই, দাঁড়ায় থাকবে ওই জায়গায়। এরকম ডাট, মানে বাচ্চা কাচ্চা তখন 13-14 বছরের একটা ছেলে। হুজুর ওই মুহূর্তে ভ্যানটা নিয়ে চলে যায় এবং সে ওই জায়গায় দাঁড়িয়ে থাকে। এক পাশে শ্মশান আর এক পাশে ঘন জঙ্গল, আর বাম পাশে আপনার পিছন সাইডে ধান ক্ষেত, এবং আকাশ তো পুরো লাল হয়ে আছে, মেঘ আর কি, আকাশে অনেক মেঘ। এমন সময় হুজুর আসে, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে, এবং একটা বাচ্চা মানুষ এরকম কখনো বলে যে আমি কখনো গ্রামে এতক্ষণ এক জায়গায় এতক্ষণ দাঁড়িয়েছিলাম না। হুজুর আসে, একটা লাশ নিয়ে আসে ভ্যানে করে। ভ্যান চালকটা ওই মুহূর্তে জায়গা থেকে হেঁটে চলে যায়, এবং যে লাশটা নিয়ে আসে সেই লাশটা একটা বস্তার মধ্যে রাখা, এবং বস্তা থেকে রক্ত চুয়ে চুয়ে পড়তেছে। সেটা তো আমি ক্লিয়ারলি বুঝতে পারছি, দেখাই FM. The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। ইয়েস, বিশ্বাস করা বা না করাটা আপনার ব্যাপার। ইউ আর লিসনিং টু রেডিও ফুরতেট এফএম। আমি চলে যাব এখন আমাদের দ্বিতীয় অতিথির কাছে, এবং তার কাছ থেকে ঘটনা শুনে আসবো আমরা, এবং চমৎকার ঘটনা আপনারা। অনেকদিন পরে রাসেল ভাইয়ের আমন্ত্রণে এসেছি। হ্যাঁ বাবুন ভাই, আপনি অনেকদিন পরে এসেছেন, এবং অনেক বছর হবে বোধহয় আসলে। হ্যাঁ সেটাই, আসলে কাজের ব্যস্ততার জন্য আসা হয় না, তবে মাঝে মাঝে আসবেন, আমাদেরও ভালো লাগে। ইনশাআল্লাহ আসবো। একবার শুরু করলে আসলে ভূত এফএম আমাদের প্রাণের অনুষ্ঠান, সেটাই। তো এটা ছাড়া আসলে আমরা থাকতে পারি না। প্রতিদিন রাতে যে ঘুমাতে গেলে ভূত এফএম কানের সাথে বাজাইতে হয় আর কি। না এটা ভূত, আমি আসলে ভূত এফএম শুনে শুনে ঘুমাই, সত্যি কথা। আমার মোবাইল চেক করলে আপনি দেখবেন সবসময় ভূত এফএম শুনে শুনে ঘুমাই। তো আমি আমার ঘটনা শুরু করি। জি। তো আসলে যে মানুষের জীবনে অনেক অপার্থিব ঘটনা ঘটে যায়, যেগুলো আসলে বিশ্বাস না করে কোনো উপায় থাকে না। তো আমি যে ঘটনাটা প্রথম বলবো সেটা হচ্ছে আমার নিজের সাথে ঘটে যাওয়া এই কিছুদিন আগে, মানে গত 1-1.5 মাস আগের একটা ঘটনা। তো সেদিন ছিল শুক্রবার, আমি সন্ধ্যার আজান পড়ে গেছে, আমি অজু করে আমার বেডরুম থেকে জায়নামাজটা হাতে নিয়ে চিন্তা করছি ড্রয়িং রুমে যেয়ে আমার কাজটা করি, নামাজটা পড়বো আর কি। তো ঠিক আমি ড্রয়িং রুম থেকে, আমার বেডরুম থেকে হেঁটে যখন আমি ড্রয়িং রুমের মাঝখানে এসেছি, ডাইনিং স্পেসে এসেছি, তখন ডাইনিং স্পেসে আমি এরকম সময় দরজায় নক হয়েছে আমার। তো দরজায় নক হলো, 1-2বার টক 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 করে নক হলো। তো আমি বললাম যে কে, আমি ডাইনিং থেকেই বললাম যে কে, কোনো শব্দ হলো না। তো আমার এক হাতে জায়নামাজ, আমি দাঁড়িয়ে আছি ডাইনিং স্পেসের মাঝখানে, চেয়ারটা কাছাকাছি। তো আমি হেঁটেই ওইখান দিয়ে চলে যাবো ইয়াতে, আপনার মেন ডোরটার কাছে আমার। তো আমি আবার বললাম কে, কোনো শব্দ নেই। তারপর আরেকটু কাছে যেয়ে যখন জিজ্ঞেস করলাম কে, তখন বাইরে থেকে শব্দ আসলে, এই বাবন দরজাটা খুলো। তো দরজাটা আমি ঠিক চিনতে পারলাম না যে কে ডাকলো, কিন্তু স্পষ্টভাবে ডাকলো, এই বাবন দরজাটা খুলো। তো দরজাটা খুললাম, দরজাটা খুলে দেখলাম আমি আমার শ্বশুর দাঁড়িয়ে আছেন। তো শ্বশুর দাঁড়িয়ে আছেন, তার পিছনে 2টা ব্যাগ নিয়ে তার ড্রাইভার, তার ঠিক বাম পাশে তার ছোট মেয়ের যে একটা ছেলে আছে সে, আর তার পাশে আরেকটা মেয়ে দাঁড়ায় আছে একই বয়সে, তো 8-10 বছর হবে। দুজনের খুব হেলদি একটু স্বাস্থ্য। তো তার আছে, আমি সালাম দিলাম, বাবা আসসালামু আলাইকুম। তো উনি বললেন ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তুমি? আমি বললাম জি ভালো আছি। বাবা আপনি কেমন আছেন? তো আমাদের কুশল বিনিময়ের পরে বললাম যে বাবা আসেন, আমাদের আবার গেটটার মাঝখানে আবার একটা গ্রিলের মতো আছে, যেটাতে আমরা সিকিউরিটির জন্য, ওইটা খুলে দেওয়ার পরে গেটটা ওপেন হয়ে যায়। তো আমি ওইটা খুলে দিলাম, বাবা ভিতরে আসলেন। তো আমি ড্রয়িং রুমে ঢুকে গেলাম, যেহেতু আমি ড্রয়িং রুমে নামাজ পড়বো। তো আমি দেখলাম যে বাবার পাশে যে ছেলেটা দাঁড়াচ্ছে সেটা হলো আমার ছোট শালিকার আর কি ছেলে, নাবেদ, একটু হেলদি ছেলেটা দেখতে, একটু কালো। তো তার পাশে যেই মেয়েটা দাঁড়ায় আছে একই বয়সের, এবং সে একটা শর্ট স্লিভ জামা পরে আছে, চুলগুলো ঘাড় পর্যন্ত কাটা, আমার দিকে তাকায় হাসতেছিল। আর নাবেদও আমার দিকে তাকায় আছে। তো আর পিছন থেকে ড্রাইভার আমাকে বললো দরজা দুলাভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি বললাম হ্যাঁ তুমি কেমন আছো রফিক, আসো ভিতরে আসো।
তো আমি ভিতরে বাবা আসেন বলে গেটটা খুলে দিয়ে আমি ড্রয়িং রুমে চলে গেলাম। কিন্তু আমি নামাজে যাইতে যেতে চিন্তা করতেছি যে এই মেয়েটাকে, কারণ ওকে আমি কখনো দেখি না, এরা আমাদের ফ্যামিলির মানুষ, সবাইকে আমি চিনি মোটামুটি। তো নামাজে দাঁড়াইতে দাঁড়াইতে তখন আবার চিন্তা করলাম হয়তো আমার এই শালির হাজব্যান্ডের ফ্যামিলির কেউ হবে, তার ভাই অথবা তার কোনো রিলেটিভ, তাদের হয়তো নাবেদের সাথে, নাবেদ যেহেতু আসছে তো তার সাথে আসছে। তো আমার বাবা, আমার শ্বশুর আমার বাড়িতে বাসায় আসলে কিন্তু খুব একটা বেশিক্ষণ থাকেন না, 2-3 ঘন্টা থাকেন, মেয়ের সাথে গল্প টল্প করেন, মেয়ের সাথে কিছু কাজ টাজ আছে বাড়ি সংক্রান্ত, তো সেগুলো নিয়ে তারা আলোচনা করে তারপরে চলে যায়। তো আমি নামাজের মধ্যে মেয়েটার কথা, বাচ্চা মেয়েটার কথা ভুলতেই পারতেছিলাম না। আমার বারবার আমি সূরা পড়তেছিলাম, আমার বারবার চিন্তার মধ্যে আসতেছিল যে মেয়েটা কে, আমি তো চিনতে পারলাম না। তো নামাজ শেষ করলাম, নামাজ শেষ করে যখন আমি ফরজ নামাজ শেষ করে আপনার সালাম ফিরিয়েছি, সালাম ফিরিয়ে দেখে আমার ওয়াইফ আমার পিছনে এসে দাঁড়ায় আছে। তো আমি আমার ওয়াইফকে জিজ্ঞেস করলাম এই মেয়েটা কে। তো আমি তখনও সুন্নত নামাজ আমার বাকি আছে। তো আমার ওয়াইফ বললো যে কোন মেয়ে। আমি বললাম এই যে নাবেদের পাশে দাঁড়ায় ছিল যে মেয়েটা আসছে, মেয়েটা কে। বলে নাবেদের সাথে তো কোনো মেয়ে আসে নাই। সেকেন্ড খুব ছোট্ট করে শুনেছি, মানে শুধুমাত্র জানি যে কি হবে। 2 লাইন। তো যে ঘটনাটা শেয়ার করবো সেটা হচ্ছে তাসদিক ইসলাম নামে এক ভাই আমার কাছে শেয়ার করেছেন। এটা হচ্ছে ওনার অফিসের সিকিউরিটি গার্ডের ছেলের ঘটনা। আচ্ছা। তো উনি আমাকে আগে বলেছিল যে আলিফ ভাই আমি কিন্তু আপনার জন্য খুব ডিফারেন্ট স্টোরি কালেক্ট করার চেষ্টা করছি। তো উনি ওনার সিকিউরিটি গার্ডের ছেলের কাছ থেকে, ছেলের ঘটনা কালেক্ট, আজ থেকে 15 বছর আগের ঘটনা। ওকে। তো ওই সিকিউরিটি গার্ডের ছেলেটা আর কি, ওনাদের গ্রামের বাড়ি হচ্ছে সীতাকুণ্ড জেলায় আপনার একটা জায়গা আছে ভাটেরখিল গ্রাম, এবং নামার বাজার নামে একটা বাজার আছে, সেখান থেকে তাদের গ্রামের বাড়ি হচ্ছে ভাটেরখিল, সীতাকুণ্ড থানাতে পড়েছে আর কি। তো উনি মানে ওই পেলে সাথে যাব, কিন্তু এর সাথে আমি যাব না। কিন্তু ওই মুহূর্তে লোকটা আমাকে জিজ্ঞেস করে, আসলে আমি কিন্তু তার ভাষায় বলছি আর কি, লোকটা আমাকে জিজ্ঞেস করে যে আপনি কি কোথায় যাবেন, চলেন আপনাকে আগাই দিই। তো উনি বলে যে না আমি আপনার সাথে যাব না। আর আপনার সাথে এটা কি, আপনার সাথে তো দেখি লাশ। বলে যে ভয় পায়েন না, এটা কোনো কিছু না, আপনি ওঠেন না, আপনি কোথায় যাবেন, আমিও তো একা, আপনাকে নামাই দিব, ভাড়া যা আসে তাই দিন, আপনি কই যাবেন বলেন তো। বলে যে আমি ভাটেরখিল যাব। বলে যে ভাটেরখিল তো আমিও যেতেছি, চলেন। তাদের বাড়িতে যেতে 2টা রাস্তা পড়ে, একটা হচ্ছে ভালো রাস্তা, একটা একটু ভাঙা রাস্তা, ওইটা ভুইয়া রাস্তা বলে। তো ভালো রাস্তা দিয়ে যাবে এরকম কিছু বলার আগেই তিনি মানে চলন্ত অবস্থায় ওই আপনার যে চালকটা তাকে জিজ্ঞেস করলো যে কি ব্যাপার, তো এই লাশ কোথার থেকে পাইলা। ওই যে এই লাশটা আমাকে থানার থেকে দিছে, লাশের সাথে ব্যাগ দেখতেছেন না, এই ব্যাগের মধ্যে লাশের পরিচয়, অ্যাড্রেস ঠিকানা আছে, আমি এটা পৌঁছায় দিব। বলে যে কোথায় পৌঁছায় দিবা। বলে যে আপনাদের এলাকায় যাবে, আপনি টেনশন করেন না, আপনি চলেন, আপনি ভয়টাই পায়েন না। বলে ভয় পাওয়ার কোনো বিষয় না, কিন্তু কথা হইতেছে এর পাশে আপনার সাথে লাশ থাকে রাত্রে 1টার দিকে, আপনি কি চিন্তা করবেন। ওনার সাহসের অবস্থা বোঝেন, উনি কতটা সাহস নিয়ে ভ্যানে ওঠে। এক পর্যায়ে উনি দেখেন যে ওনার ভ্যানের সামনে দিয়ে একটা বোরকা পরা মহিলা হেঁটে যায়। তো এ তো রাতের বেলা বোরকা পরা মহিলা ক্লিয়ারলি রাস্তা ক্রস করে গেল। প্রথম মিনিটে আমার একটা আমলে নেন না যে রাত্রেবেলা হয়তো কেউ যেতে পারে। তো কথা বলতে বলতে এক পর্যায়ে জিজ্ঞেস করে যে কাহিনী কি। বলে যে সীতাকুণ্ড থানা থেকে লাশটা দিছিল আমাকে, এটা এখন পৌঁছাই দিব। এখন কথা হচ্ছে যে আপনি ওই আশেপাশে যা দেখতেছেন তা কিছু মানে ধরে নিয়েন না। হঠাৎ করে এটা বলতে আরেকটা মহিলা তার সামনে দিয়ে ক্রস করলো, এবং তিনি দেখলেন যে মহিলাটা ক্রস করে উনি যখন পিছনে তাকালো যে মহিলাটা পিছনে রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছে। এর মাঝখানে তারা কিন্তু ভুইয়া রোডে ঢুকেছে। বলে রাখি যে এলাকার লোকজনরা এই ভুইয়া রোডে তেমন একটা রাত্রেবেলা কেউ প্রবেশ করে না, কারণ ওইখানে অনেক উল্টাপাল্টা ঘটনার বিবরণ আছে অনেকের কাছে। তো উনি এই যে রাস্তাতে ঢুকে গেছে উনি বোঝেন নাই। তো উনি কথা বলতেছে যে বললেন কি ওই শব্দ শুনে ওইখান থেকে উঠে আপনার রান্নাঘরের ডাইনিং স্পেসটার মধ্যে থেকে রান্নাঘরটা দেখা যায়। তো উনি তাকায় দেখলেন যে রান্নাঘরে ওই বুয়া কাজ করতেছেন, আপনার থালা বাসন ধুইতেছেন। তো উনি ঘুরে আবার ওনাদের যে পিছনের বারান্দা আছে, বারান্দার দিকে যখন যাচ্ছেন, ছেলের রুমের যে আপনার ওয়াশরুমটা আছে ওইখানে যেয়ে দেখেন যে বুয়া আপনার কাপড় কাচতেছেন। তো রাসেল ভাই চিন্তা করেন, একজন মহিলা একই টাইমে আপনার রান্নাঘরে আপনার থালা বাসন ধুইতেছেন, আবার উনি সেকেন্ড টাইম একই সাথে 2 জায়গায়, এবং খালামা বলতেছেন যে আমি এটা কি দেখলাম। তো যাই হোক, সেদিনের মতো ঘটনা এইখানেই, বুয়া তারপর কাজ করে চলে গেছেন। আর আমি মনে করলাম যে আমি হয়তো ভুল দেখছি। তো রাতে যখন আমার হাজব্যান্ড আসলেন, আইসা বললেন যে আমি তখন একটু ঘুমাই গেছিলাম, উনি এর মধ্যে আসছেন, হাজব্যান্ড আসছে, আইসা বললো যে ছেলে তো ঘুমাচ্ছে, তুমি কি করতেছো। তো আমি বললাম যে আজকে আমি না, মানে উনি বলতেছেন। তো উনি বলতেছেন যে আমি তো এই ঘুমাই গেছিলাম, বুয়া আইসা কাজ করে। হ্যাঁ, তোমার ঘর দেখে আমি বুঝছি যে বুয়া আসছিল। যাক, বুয়ার কি হয়েছে, মেয়ের কি একটা সমস্যা হয়েছিল। কারণ রাতে শোয়ার সময় আমি হাজব্যান্ডকে বললাম, জানো একটা ঘটনা ঘটলো আজকে। আমি দেখলাম বুয়া একই সময়ে
রান্নাঘরে কাজ করতেছে, আবার এক সময় দেখলাম যে সে আবার কি বলে আপনার বাবুর ওয়াশরুমে এসে কাপড় কাচতেছে। তখন আমার হাজব্যান্ড বললো যে দেখো তোমার শরীরের অবস্থা বেশি একটা ভালো না, তুমি কি দেখতেছো না দেখতেছো এগুলো নিয়ে মাথা ঘামায়ো না, যে আল্লাহ করে আমি ঢাকায় ফোন করছি, আম্মারা আসতেছে, তারা তাড়াতাড়ি করো। পরের দিন রাসেল ভাই ও বললো যে উনি ঘুমাইছিলেন, খালাম্মা ড্রয়িং রুমেই ঘুমাইছিলেন, ওনার বেডরুমে ঘুমাইছিলেন। তো বুয়া এসে ওনাকে ডাকতেছেন, দরজা কিন্তু লক ছিল, রাসেল ভাই একটু মার্ক করেন যে দরজাটা কিন্তু বন্ধ এবং বুয়ার ঢুকার কোনো নেই, ওনার হাজবেন্ডের কাছে চাবি আছে, কিন্তু বুয়া কিন্তু ঘরের ভিতরে ঢুকতে পারেন। উনি ওনাকে ডাকতেছেন যে খালা কাজ শেষ, বলতেছে খালা আজকে যেই কাজগুলো কি কাজ করব। তো বুয়ার আমি কিন্তু তখন বুয়ার দিকে তাকাই বললাম যে ও বুয়া আসছেন, আচ্ছা কীভাবে আসলো না আসলো এগুলো আমি তখন আর খেয়াল করিনি। তো বুয়া আমাকে বললো যে খালা আমি কাজগুলি করি, আপনি এখানে এই নেন, আপনাকে একটা প্যাকেট দিল খালাম্মার কাছে, একটা প্যাকেট বলো এটা কি, কয় খালা এটা আপনার জন্য আনছি, আপনি একটু খান। কয় এটা কি, আপনি আপনার জন্য আনছি, নেন না একটু দেখেন কি। তো আমি প্যাকেটটা খুলে, খালাম্মা বলতেছে যে আমি প্যাকেটটা খুলে দেখলাম যে ওইটার মধ্যে তেঁতুল, আর কি যে পাহাড়ের ভাজে ভাজে যে তেঁতুল গাছটা হয় খুব ছোট আকারের, কিন্তু তেঁতুলগুলো অনেক মিষ্টি হয় বলে। তো খালাম্মা বললো যে আস্তা তেঁতুলের খোসা সহ তেঁতুল, এক চোপ্পা তেঁতুল। তো তেঁতুলটা আমি বের করে বললাম খালা আপনি কিভাবে জানলেন যে আমার তেঁতুল খেতে ইচ্ছা করছে? আমি গত রাতেই চিন্তা করতেছিলাম যে আজকে আপনি আসলে একটু টাকা দিব, আপনি কিন্তু বাজার থেকে তেঁতুল কিনে এনে দিবেন আমাকে। খালা এই সময় মাদের কি খেতে হয় আমি কিন্তু জানি, আমি তো মা হয়েছি। তো আমি করলাম কি, একটা খালামা বলতেছে যে আমি একটা দুইটা তেঁতুল খুলে মুখে দিয়ে মনে হলো এত মিষ্টি যে আসলে নর্মাল তেঁতুলের মতো স্বাদ না ওই তেঁতুলের। তো উনি বললো যে খালা চলে গেলেন কাজে। তো কিছুক্ষণ পরে আমি ওইখানে শুয়ে আসছি, হঠাৎ করে আবার গতকালকের মতোই আমি শুনতেছি যে বুয়া কিছুক্ষণ ঝাড়ু দিতেছে, কার্পেটের উপরে ঝাড়ু দিতেছে, তারপর ওই যে রান্নাঘরে কাজ করতেছে, আবার আপনার বাথরুমে কাজ করতেছে। তো আমি হঠাৎ করে বললাম কি এই কালকে যে দেখলাম বুয়াকে, আমার মনে পড়লো যে কালকে যে দেখলাম একসাথে দুই জায়গায় কাজ করে, আজকে দেখি তো তাড়াতাড়ি। তো উনি রাসেল ভাই উঠে রান্নাঘরে যায় দাঁড়াইলেন, যারাই দেখে যে বুয়া ঠিকই রান্না করে ওই যে আপনার থালা বাসন ধুইতেছে, পানির কল ছাড়া কল পড়তেছে, পানি পড়তেছে, উনি ধুইতেছে, আর ওনার দিকে তাকায় একটা হাসি দিল বুয়া, যে বুয়া আর কতক্ষণ হাসি দিল। আমি আবার ঘুইরা যখন বাবুর বাথরুমটার মধ্যে গেলাম যেখানে কাপড় দিতেছে, যা দেখি না ওইটা কিছু নাই, দরজাটা বন্ধ, ভিতরে কোনো কিছু। আমি বললাম ও আচ্ছা আমি তো ভুল দেখছি। আমি যখন আবার ওইখান থেকে ঘুরে ডাইনিং স্পেসের মধ্যে আসছি, ঠিক তখন আপনার বাবুর বাথরুমটার মধ্যে থেকে কাপড় ধোয়ার শব্দ আসতেছে। তো আমি করলাম কি ঘুরে আবার তাদের খালামা বলতেছে যে আমি ঘুরে আবার বাবুর বাথরুমে যখন গেছি, তো তখন দেখি যে বুয়া ওইখানে কাপড় দিতেছেন, বসে আমার দিকে পিছন ফিরে বসে কাপড় কাচতেছেন। তো রাসেল ভাই একটার সাথে একজন মহিলাকে দুই জায়গাতে দেখাটা কিন্তু একটু নর্মাল না, হ্যাঁ। আর ওই শরীরের অবস্থাটা যদি ওরকম থাকে, তো বুয়া তখন খালামা বলতেছে যে এইটা দেখার পরে আমার কোনো হিতাহিত জ্ঞান নেই, আমি আবার আর কি কনফার্ম করার জন্য ইয়াতে আসছি, কি বলে রান্নাঘরে এসে দেখি যে বুয়া ওইখানে দাঁড়ায় আমার দিকে তাকায় একটা হাসি দিছে। এইটা দেখার পরে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি নাই, তো আমি ওইখানে পড়ে গেছি। তো এরপরে আর কি সেই দিনই খালাম্মাকে আর কি খালাম্মা বললেন যে ওনাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। তো ওনার হাজব্যান্ড আইসা দেখছেন উনি ফ্লোরে পড়ে রয়েছেন, তো আপনার ওনাকে হসপিটালে ভর্তি করা হলো। ওনার যে এই মেয়েটা হইলো আর কি আমার বন্ধুর যে ছোটো বোনটা হইলো, তো উনি এরপরে ছেলেকে নিয়ে স্কুলে যখন গেছেন, আশেপাশে স্কুলের যে অন্য বাসায় কাজ করতেন বুয়া, আজ থেকে প্রায় 40 থেকে 45 বছর আগে। তো তখনকার অবস্থা তো অনুমানই করা যায়, যেহেতু এখনকার অবস্থা বোঝা যায় তখনকার অবস্থা কী ছিল। তো তারা আমার যে বাড়িতে ঘটনা ঘটে, তো আমার নানা বাড়ি থেকে তার কয়েকটা বাড়ি পরে আর কি যে বাসার ঘটনা এটা। তো তারা বাসা ছিল হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, যাদের বয়স ছিল 60 ঊর্ধ্ব আর কি, 60 থেকে 70 বছর বয়স। তো তাদের ছেলে মেয়েরা তখন ঢাকাতেই থাকতো এবং বাসাতে তারা দুজনেই থাকতো। তো এমনই এক রাতে, আনুমানিক রাত 12টা কি 1টার দিকে, তো স্বাভাবিকভাবে তার হাজব্যান্ড মারা যায় আর কি। তো স্বামী মারা যাওয়ার পরে যেহেতু অনেক রাত এবং তখন তো যোগাযোগ ব্যবস্থা এতটা আধুনিক ছিল না যে কাউকে ফোন দিয়ে আনবে বা ডেকে আনবে, আর বাড়ির ডিস্টেন্সটা ছিল অনেক বেশি আর কি, একটা বাড়ি থেকে একটা বাড়ি প্রায় অনেকটা দূর। তো সে তার হাজব্যান্ডের লাশটাকে মানে মাঝের ঘর থেকে নিয়ে সামনের যে বারান্দার মতো যে অংশটা সেখানে রেখে সে একটা চাদর দিয়ে ঢেকে ওই পাশে বসে কান্না করতেছিল আর কি, বিলাপ করে কান্না করা যেটা বলে আর কি এক কথায়। তো বিলাপ করে কান্না করতেছিল সে। আর আসলে যদিও তার স্বামী, তারপর ভয় বলতে আসলে এখানে কিছু ছিল না, কিন্তু তার মূলত ওই বিলাপ করে কান্নাকাটি করতেছিল। এক মুহূর্তে যেটা হয় আর কি, সে হঠাৎ করে শুনতে পায় কেউ এসে তার দরজায় ঠক ঠক করে আর কি টোকা দিচ্ছে। তো প্রথমে করে ডাক দিয়ে বললো যে ভাবি দরজাটা খোলেন, আপনার কান্নাকাটিতে তো আর বাসায় থাকতে পারলাম না, চলে আসলাম, তো কী হয়েছে। তো সে আসলে কোনো রকম চিন্তা না করেই, যেহেতু তার ভিতরে একটা ভয় ছিল এবং তার হাজব্যান্ডও মারা গিয়েছে, সে উঠে গিয়ে দরজাটা খুলে দেয় একটা ডাকের পরেই। তো তারা বলে যে তোমার কান্নাকাটিতে তো আর বাসায় থাকতে পারলাম না, চলে আসলাম তাই, তো চলো ঘরে চলো, কী হয়েছে দেখি। তো গিয়ে দেখে যে লাশটা শোয়ে রাখছে সামনের রুমে। তো বলে যে ঠিক আছে, তো বসলো। নর্মালি বসার পরে তারা যে দুজন আসছে হাজব্যান্ড ওয়াইফ, তারাও সে তাদের চিনে আর কি, মহিলা চিনতেছে যে পাশের বাড়ির ভাবি আর ভাই আসছে আর কি।
তো বলে তোরা বলতেছে যে কীভাবে মারা গেল ভাবি, তো বললো নর্মালি মারা গেছে। তো তারা কান্না করতেছিল এবং পাশে দুজন হাজব্যান্ড ওয়াইফ যে দুজন আসছে রাসেল ভাই, তারা দুজন দুই পাশে গিয়ে বসছে লাশের, এবং ওনাকে বলতেছে যে ভাবি তুমি তো কান্নাকাটি করতেছো, কিছু মনে হয় খাওয়া দাওয়া করো নাই, তো তুমি এক কাজ করো, তুমি একটু শুয়ে থাকো পাশে। তো পাশে একটু শুয়ে থাকো। তো সে আসলে হাজব্যান্ড মারা গেছে, তো তার তো ওইভাবে ঘুমও আসে না, সে পাশে একটু হাতের মধ্যে মাথাটা রেখে একটু কাত হয়েছিল আর কি। তো অনেক রাতও হয়েছে, আর ওনারা দুজন দুপাশে বসেছিল। তো উনি বলতেছে যে ওই যে পুরুষটা ছিল সাথে, তো উনি বলতেছে ভাবি এই লাইটটা আপনার কুপি যেটা ছিল আর কি,